এসব কি হচ্ছে? আমাকে ছাড়ো, শিগগির ছাড়ো। ওকে শক্ত করে ধরে রাখো জ্যাকসন। এখানে কি করছে এসব? বলতে বলতে এস্থার ওয়াল্টার্সের সাহায্যে ঘরে ঢুকলো মিস্টার রাফায়েল। আপনার লোক বদ্ধ উন্মাদ হয়ে গেছে, ওকে বলুন আমাকে ছেড়ে দিতে। না, কিছুতেই না। এই তাহলে কাণ্ড। এবার শোনা যাক তাহলে বৃত্তান্তটি। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হলো দণ্ডনীয় অপরাধ। আগের পর্বে আপনারা শুনলেন মিস মার্পেল অসুস্থ হয়ে পড়ায় ডাক্তারের পরামর্শে জল হাওয়া পরিবর্তনে ঘুরতে আসে। সেখানে এসে আলাপ হয় মেজর প্যালগ্রেভের সাথে। খুব কম দিনেই ভালো বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। মেজর একদিন কথার মাঝে মার্পেলকে তার একটি সন্দেহ সম্পর্কে জানায়, আর ঠিক তার পরের দিনই খুন হন তিনি। আপনারা যদি আগের পর্বটি শুনে না থাকেন তাহলে সেটি অবশ্যই শুনে নিন এবং জানান আমাদের কেমন লাগলো। শুরু হচ্ছে আমাদের আজকের শেষ তথা অন্তিম পর্ব, শেষ সংকেত। টিম কেন্ডেলের সঙ্গে যখন আমি কথা বলছিলাম তখনই সিঁড়িতে উঠে তার স্ত্রী খুনের কথা জানায়। টিম কেন্ডেলের সঙ্গে আপনার কি বিষয়ে কথাবার্তা হয়েছিল? অদ্ভুত প্রশ্ন, ঠিক মনে পড়ছে না। সম্ভবত ওদের ব্যবসা সংক্রান্ত। ধন্যবাদ মিসেস হিলিংডন। আপনার কাছ থেকে কেবল বিষয়টা পরিষ্কার করে নিতে চাইছি মিসেস কেন্ডেল। ডক্টর গ্রাহাম বলেছেন আপনি কথা বলার মতন সুস্থ হয়েছেন। আচ্ছা, মৃত মেয়েটিকে আপনি কিভাবে খুঁজে পেয়েছিলেন? শুনেছি ডিনারের পর আপনি একটু ঘুরতে বেরিয়েছিলেন। হ্যাঁ, তা তো প্রায় যাই। আপনি কোন দিকে হাঁটতে গিয়েছিলেন? ওই যে তীরের দিকের রাস্তায়। তারপর? হ্যাঁ, আমি একটু এগিয়ে যেতেই ডিসকাস ঝোপের মধ্যে হঠাৎ কি যেন একটা দেখতে পেলাম। আমি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে সেটা টানতে গেলাম, আর আর তখনই দেখতে পেলাম ভিক্টোরিয়া, আর আর আমার দু হাত রক্তে ভরে গেল। খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা। বেড়াতে যাওয়ার সময় হাতে কোনো ছুরি নিয়ে গিয়েছিলেন? কিন্তু আমি তো রান্না ঘরেই যাইনি। আপনি কি ডিনারের আগের কথা বলতে চাইছেন? আপনি টেবিলের ছুরি কাঁটা চামচ গুছিয়ে রাখতেন? হ্যাঁ, মাঝে মাঝে করতে হয়। পরিচারকরা অনেক সময় কাঁটা অথবা ছুরি ঠিকঠাক রাখতে ভুল করে। ওই অবস্থাতেই সম্ভবত আপনি একটা ছুরি হাতে নিয়ে রান্নাঘর পার হয়ে গেছেন। না না, আমি এমন কিছুই করিনি। ভিক্টোরিয়া মেয়েটিকে কে মারতে পারে বলে আপনি মনে করেন? আমার কোনো ধারণাই নেই। ধন্যবাদ, আপাতত এইটুকুই। মলি বিদায় নিলে ডেভেন্ট্রি বলে উঠলেন, টেবিল ছুরিকে খুনের অস্ত্র হিসেবে ভেবে নেওয়াটা কষ্ট কল্পনা ছাড়া কিছু নয়। কিন্তু মিস্টার ডেভেন্ট্রি, ছুরিটা মাংস কাটার ছুরি ছিল। রাতে মেনুতে মাংস ছিল, তাই সব ছুরি সানানো ছিল। না না, এই মাত্র যে মেয়েটির সঙ্গে কথা বললাম তাকে একজন হত্যাকারিণী ভাবা আমার পক্ষে সম্ভব নয় ওয়েস্টার্ন। এ কথা বিশ্বাস করাবার মতো সময় এখনো হয়নি। এমন তো হতে পারে ডিনারের আগে বাগানে যাওয়ার সময় একখানা ছুরি তুলে নিয়েছিলেন। অন্যমনস্কভাবেই হয়তো ব্যাপারটা করেছিলেন। মিসেস কেন্ডেল কোথাও ছুরিটা ফেলে রেখে দিতে পারেন, অন্য কেউ সেটা খুঁজে পেয়ে। তবে এটা ঠিক, আমি নিজেও ওকে খুনি বলে ভাবতে পারছি না। তবে আমার ধারণা উনি যা জানেন তার সব বলেননি। আমি ভাবছি অন্য কথা। ডিনারের সময় স্বামী সেখানে থাকলেও স্ত্রীকে কেউ সেখানে দেখেননি। সম্ভবত ভিক্টোরিয়া জনসনের সঙ্গে, অথবা ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিল এমন কাউকে দেখে থাকবেন। কিছু একটা করতেই হবে এবং নষ্ট করার মতন সময় হাতে নেই। এরকম একটা সিদ্ধান্ত নিলেন মিস মার্পল। ইতিমধ্যে অনেক কথাই তিনি জানতে পেরেছেন, তবে সেইটুকুই যথেষ্ট নয়। মিস্টার রাফায়েল তার নিজের বাংলোর সামনে বসেছিলেন। মিস মার্পলকে তিনি খবর পাঠালেন। তার নিজের বাংলো আর মিস্টার রাফায়েলের বাংলোর দূরত্ব কয়েক কদম মাত্র।
মিস মার্পল ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে পড়লেন। আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই ডাকছিলাম। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। দ্বীপে যা সব অদ্ভুত ব্যাপার চলছে, নানান ফিসফাস কানে আসছে। এসবের একেবারে বাইরে রয়েছেন কেবল আপনি, ওই পাদ্রী, মিস্টার প্রেসকট আর তার বোন। অবস্থার পরিপ্রেক্ষিতে এই রকম ফিসফাস অস্বাভাবিক নয়। হ্যাঁ, দ্বীপের মেয়েটাকে ছুরিবিদ্ধ অবস্থায় ঝোপের কাছে পাওয়া গেল। সম্ভবত ঈর্ষা ঘটিত কোনো ব্যাপার। ওর সঙ্গী লোকটার হয়তো কোনো নতুন মেয়ে জুটেছিল। এই এলাকার যৌন জীবন এই ধরনের। আমার অবশ্য তা মনে হয় না। কর্তৃপক্ষ তা মানেননি। মেজর প্যালগ্রেভকে মনে হয় খুন করা হয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন? আমার আশঙ্কাও সেটাই। হ্যাঁ, সম্পূর্ণ ঠিক। ডেভেন্ট্রির কাছে সবই শুনলাম। আপনি ডক্টর গ্রাহামকে কিছু বলেছিলেন, সে ডেভেন্ট্রিকে সব জানায়। তখন যোগাযোগ করা হয় গোয়েন্দা বিভাগের সঙ্গে। তারা বুঝতে পারে ব্যাপারটা গোলমেলে। তাই মেজরের মৃতদেহ কবর থেকে তুলে তারা পরীক্ষা করে। ওরা কি জানতে পেরেছে? ওরা জেনেছে প্যালগ্রেভকে বেশি মাত্রায় এমন কিছু খাওয়ানো হয়েছে যার সঠিক পরিচয় ডাক্তাররাই জানে। যতদূর সম্ভব জিনিসটা ডাইক্লোরোহেক্সানল বা ইথাইল কার্বাজল জাতীয় কিছু আর কি। এসব বেশি মাত্রায় খাওয়াতে পারলে মৃত্যু কিন্তু নিশ্চিত। উপসর্গ দেখে বেশি রকমের ব্লাড প্রেশার বলেই মনে হবে। এক্ষেত্রে তাই সবই স্বাভাবিক বলেই মনে হয়েছিল, তাই কেউই প্রশ্ন তোলেনি। আচ্ছা, মেজরের ব্লাড প্রেশার ছিল আপনাকে কখনো বলেছিল কি? না, আমাকেও তো বলেনি। অথচ দেখুন, সকলেই এটা মেনে নিয়েছিল। আমার ধারণা মেজর লোককে বলে বেড়াতেন মিস্টার ডাইসনের ব্লাড প্রেশার আছে, ওর স্ত্রী বলেছে। তাহলে তো বুঝতেই পারছেন, কাজেই ডাইসনের ঘরের ওষুধের শিশি মেজরের ঘরে রেখে বোঝানোর চেষ্টা হয়েছিল যে অতিরিক্ত ব্লাড প্রেশারের জন্যই তার মৃত্যু হয়েছে। আমারও তাই ধারণা। সে সঙ্গে রটনা করে দেওয়া হয় যে মেজর প্রায় লোককে তার ব্লাড প্রেশারের কথা বলে বেড়াতেন। এই ধরনের গল্প বানানো যায় খুবই সহজে। এখানে ওখানে কিছু কথা ছড়িয়ে দিলেই কাজ হাসিল হয়। অত্যন্ত ধূর্ত কেউ একজন কাজটা সাফল্যের সঙ্গে করেছে। আমার ধারণা ওই মেয়েটা কিছু দেখেছিল কিংবা জানতো, আর সে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল। তা নাও হতে পারে। কেউ হয়তো ওর মুখ বন্ধ করতে চেয়েছিল। এ পর্যন্ত সব ঠিকই আছে। এরপর আপনার অভিমত কি শোনা যাক। আপনি আমার চেয়েও বেশি কিছু জানেন বলে তো আমার ধারণা। ব্যাপারটা আমার আগ্রহ জাগিয়ে তুলেছে। আমি লক্ষ্য করেছি মেজর প্রায় আপনার সঙ্গে গল্প করে কাটাতেন, ওরা বিশেষ আমন্ত্রিত না থাকে। আচ্ছা, মেজর আপনাকে কি বলেছিলেন বলুন তো? বেশ কিছু গল্প অনেককেই শোনাতেন মেজর, আমাকেও শুনিয়েছিলেন। বলেছিলেন তিনি একজন খুনিকে চেনেন, তার কাছে ছবি আছে। সেটা আমাকে দেখাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। কেন? কারণ আকস্মিকভাবে কাউকে চোখে পড়েছিল তার। ছবিখানা পকেট থেকে বার করে এনেও আবার ঢুকিয়ে ফেলেছিলেন। পরে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে কথা বলতে শুরু করেছিলেন। প্যালগ্রেভ কাকে দেখেছিলেন? সঠিক বলতে পারবো না। আমরা বাংলোর সামনে বসেছিলাম। আমার সামনেই মেজর বসেছিলেন। তিনি যাই দেখে থাকুন,
দেখেছেন আমার বাম কাঁধের ওপর দিয়ে। আপনার ডান দিকের পেছনের পথ ধরে কেউ আসছিল? হ্যাঁ, মিস্টার মিসেস ডাইসন আর হিলিংটন দম্পতি। ওই রেখা বরাবর আপনার বাংলোটাও চোখে পড়ে। ওহো, তাহলে তো এস্থার ওয়াল্টার্স আর জ্যাকসনকেও এর মধ্যে ধরা যায়। এদের দুজনের যে কোনো একজনের পক্ষেই বাংলো থেকে বেরিয়ে আসা বা ঢুকে পড়া সম্ভব, আপনার অজান্তেই। হ্যাঁ, সেটা সম্ভব ছিল। আমি অবশ্য সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে দেখিনি। তাহলে দেখা যাচ্ছে ডাইসন আর হিলিংটনরা এবং এস্থার আর জ্যাকসন, এদের কেউ একজন খুনি। আবার আমিও হতে পারি। মেজর খুনিকে একজন পুরুষ বলেই উল্লেখ করেছিলেন, ফলে ইভলিন, লাকি আর এস্থার ওয়াল্টার্সকে আমরা বাদ রাখতে পারি। ব্যাপারটা এরকম ঘটেছিল বলে মনে হয়। মেজর পকেট থেকে ছবিটা বের করে লোকটির মুখে দৃষ্টি বুলিয়ে মুখ তুলেই অবিকল একই মুখ দেখতে পেয়ে যান। অতটা না হলেও হয়তো সেই মুখের আদলে তিনি দেখতে পান। হ্যাঁ, এটাই হওয়া সম্ভব। নিশ্চিত চমকে গিয়েছিলেন মেজর, এবং সঙ্গে সঙ্গেই ছবিটা পকেটে ঢুকিয়ে দিয়ে অন্য প্রসঙ্গে গল্প জুড়েছিলেন। এ ব্যাপারে আমি নিশ্চিত যে পরে এক সময় তিনি ছবিটা ভালো করে পরীক্ষা করে দেখতেন আর লোকটাকেও দেখে মিলিয়ে সিদ্ধান্ত করার চেষ্টা করতেন যে দুজনেই ওই একই ব্যক্তি কিনা। ঠিক ঠিক, এটাই সম্ভব বলে আমিও মনে করি। কথা শেষ করে মিস্টার রাফায়েল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিস মার্পলের দিকে। পরে আবার বললেন, হ্যাঁ, যাই হোক, এবারে আপনি কি ভাবছেন তা জানতে ইচ্ছা করে। ঘটনাগুলোর পেছনে জোরালো কোনো উদ্দেশ্য আছে বোঝা যাবে যদি খুব শিগগিরই আর একটা খুনের ঘটনা ঘটে যায়। চমকে উঠলেন মিস্টার রাফায়েল কথাটা শুনে। বললেন, আচ্ছা, ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে বলুন তো। বুঝিয়ে বলার ব্যাপারে আমার খুব একটা দক্ষতা নেই মিস্টার রাফায়েল, তবে মেজরের গল্পটা নিশ্চয়ই আপনার মনে আছে। একজন স্ত্রীলোক খুন হয়েছিল। কিছু সময় পরে একই রকম পরিস্থিতিতে আরও একটা খুনের ঘটনা ঘটে। অন্য নামের একজন ভদ্রলোকের স্ত্রী একই রকম অবস্থায় মারা যান। এর থেকে আমি যা বুঝতে পারছি তা হলো খুন করা খুনির অভ্যাসে পরিণত হয়েছিল। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, কোনো লোক একবার কোনো খারাপ কাজ করে রেহাই পেয়ে গেলে স্বভাবতই তার উৎসাহ বৃদ্ধি পায়। ব্যাপারটাকে সহজ বলেই সে ভাবতে থাকে, ফলে সে আবার অপরাধ করতে উৎসাহী হয়। তবে প্রতিবারেই সে নিজের নাম আর এই ঘটনাস্থল বদলে নেবে। আমি ঠিক ভাবছি কিনা বুঝতে পারছি না। মিস্টার রাফায়েল কোনো মতামত ব্যক্ত করেন না। তিনি স্থির দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করতে থাকেন। ঘটনার স্রোত যদি এই রকমই হয়, তাহলে খুনি এখানেও স্ত্রীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বলে ধরে নেওয়া যায়। আর যদি অল্প দিনের মধ্যে এমন কোনো খুনের ঘটনার মতলব এঁটে থাকে, তাহলে সে কখনোই চাইবে না মেজর প্যালগ্রেভ লোককে খুনের কাহিনী শোনায় কিংবা ছবি দেখিয়ে বেড়ায়। কথা শেষ করে মিস্টার রাফায়েলের দিকে কাতরভাবে তাকালেন মিস মার্পল। তাহলে তো দেখছি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করা দরকার। হ্যাঁ, তবে সে ঘটনা শেষ হয়ে গেছে। এখন ভবিষ্যতের কথাই ভাবতে হবে আমাদের। কেননা মেজর প্যালগ্রেভকে সরিয়ে দেওয়া হয়েছে।
ছবিটা নষ্ট করা হয়েছে। এবারে লোকটা তার ছক মতন এগিয়ে যাবে। এখন আমাদের ঠেকাতেই হবে মিস্টার রাফায়েল, আর ঠেকাতে হবে আপনাকে। আমাকে কেন? কারণ আপনি অর্থবান এবং গুরুত্ব সম্পন্ন ব্যক্তি। আমাকে এখানে কেউ জানে না, আপনার কথা লোকে গুরুত্ব দেবে। তা বেশ, আপনি এখানেই থেকে সব ব্যাপার ফয়সালা করুন। হিলিংডন, ডাইসন আর আমার লোক জ্যাকসন, এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে খুনি হতেই হবে। এই ব্যাপারে এখনো আমি নিশ্চিত নই। কেন? কেন নয়? তিনজন সন্দেহভাজন আমাদের সামনেই রয়েছে। তাদের একে একে যাচাই করে দেখা চলতে পারে, তাহলে হয়তো একজন কাউকে বিশেষভাবে চিহ্নিত করতে পারবেন। কিন্তু এডওয়ার্ড হিলিংডন এবং জ্যাকসনকে নিয়ে বিচার করে কোনো সন্তোষজনক মীমাংসায় পৌঁছানো সম্ভব হল না। দক্ষ হাতে জ্যাকসন হুইল চেয়ার ঘুরিয়ে নিল। মিস মার্পলও উঠে দাঁড়িয়ে তীরের পথ ধরে হাঁটতে লাগলেন। সমুদ্র তীর আজ প্রায় ফাঁকাই ছিল। গ্রেগ জলের মধ্যে আলোড়ন তুলেছিলেন। লাকি বালির ওপর শুয়ে রোদ স্নান নিচ্ছেন। হিলিংডনরা কেউ নেই। ক্যানন প্রেসকট আর মিস প্রেসকট দুটো চেয়ারে পাশাপাশি বসেছিলেন। মিস মার্পল এগিয়ে এসে মিস প্রেসকটের চেয়ারের পাশে বসলেন। লোকজন নাকি সব চলে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। খুবই দুঃখজনক অবস্থা। কেন্ডালরা এদের সর্বস্ব হোটেলের জন্য ঢেলেছে। যাই ঘটুক, এটা তাদের চালিয়ে যেতেই হবে। হ্যাঁ, মেয়েটি খুবই মিষ্টি, কিন্তু ওর মায়ের মতোই স্নায়বিক হয়ে পড়েছে। ওর পরিবারের সবাই আমাদের দিকেই থাকে। জানেন, একবার একটা নিতান্ত অযোগ্য লোককে বিয়ে করবে বলে মলি উতলা হয়ে উঠেছিল, কিন্তু বাড়ির লোকের বাধায় তার সম্ভব হয়ে ওঠেনি। এরপরেই ভাগ্যক্রমে মলির দেখা হয় টিমের সঙ্গে। এরকম তো কতই হয়। আপনারা তো বেশ কয়েক বছর ধরে এখানে আসছেন, তাই না? নিশ্চয়ই হিলিংডন আর ডাইসনদের ভালোই জানেন। তা বলতে পারেন। মেজর প্যালগ্রেভ একটা অস্বাভাবিক কাহিনী আমাকে শুনিয়েছিলেন, কিন্তু কানে কম শুনি বলে সেই কাহিনী ভালোভাবে বুঝতে পারিনি। আপনি কি বলতে চাইছেন জানি। এ সম্পর্কে অনেক রটনা শোনা গিয়েছিল। মানে যখন... হ্যাঁ, প্রথমে মিসেস ডাইসন মারা যান। আচমকা রোগের আক্রমণে মারা যাওয়াতে লোকের মনে সন্দেহ দেখা দিয়েছিল। তারপর সেই তরুণীর নাম ছিল মিস গ্রেটারেক্স। মিস ডাইসনের সম্পর্কিত বোন ছিল সে। তাদের মধ্যে বনিবনা ছিল না বলেই শোনা গিয়েছিল। আরও রটনা হয়েছিল এডওয়ার্ড হিলিংডন নাকি স্ত্রীর জন্য কেমিস্টের কাছ থেকে কিছু কিনে এনেছিলেন। তিনিও এর মধ্যে ছিলেন? দারুণভাবে জড়িত ছিলেন। মিস গ্রেটারেক্স আর লাকি দুজনকে দুজনের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিলেন। পুরুষও দুজন ছিল, গ্রেগরি ডাইসন আর এডওয়ার্ড হিলিংডন। সেই কেমিস্টের ব্যাপারে জানাজানি হলো কি করে? ওরা সেই সময় মাটি নিতে ছিল। ফরাসিরা ওষুধপত্রের ব্যাপারে অনেক শিথিল। কেমিস্ট্রি হয়তো কাউকে কিছু বলে থাকবে। কিন্তু এর মধ্যে কর্নেল হিলিংডন কেন জড়ালেন? আমার ধারণা তাকে যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, স্ত্রীর মৃত্যুর 1 মাসের মাথায় গ্রেগরি ডাইসন বিয়ে করেন। মেজর প্যালগ্রেভ আপনাকে এরকম কিছু বলেছিলেন? হ্যাঁ, একদিন ওকে দেখিয়ে বলেছিলেন, দেখুন ওই মেয়ে মানুষটি একজনকে খুন করেও কেমন বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। সেই সময় ডাইসনের হিলিংডনরা কাছাকাছি টেবিলেই বসেছিলেন। আমার খুব ভয় হচ্ছিল তারা না কথাগুলো শুনে ফেলে। আচ্ছা, মেজর কি কোনো ছবির কথা বলেছিলেন? ঠিক মনে পড়ছে না। এই সময় ইভেলিন হিলিংডন ওদের চেয়ারের পাশে এসে দাঁড়ালেন।
সুপ্রভাত জানিয়ে আবার তীরের পথ ধরে এগিয়ে গেলেন। একসময় ক্যানন প্রেসকাট বোনের সঙ্গে হোটেলে ফিরে গেলেন। ততক্ষণে গ্রেগরি ডাইসন জল থেকে উঠে এসেছেন। লাকি বালির ওপরেই শায়িত। এভিলিন তার দিকে তাকিয়েছিল। তা লক্ষ্য করে মিস মার্পল অকারণেই কেমন শঙ্কিত হয়ে উঠলেন। একটু পরে তিনিও ধীর পায়ে নিজের বাংলোর দিকে হেঁটে চললেন। পথে মিস্টার রাফায়েল এস্থার ওয়াল্টার্সের সঙ্গে দেখা হয়ে গেল তার। মিস্টার রাফায়েল তাকে দেখে নিঃশব্দে হাত নাড়লেন। বাংলোয় ফিরে এসে বিছানায় গা এলিয়ে দিলেন তিনি। নিজেকে খুবই ক্লান্ত মনে হচ্ছিল তার। কয়েক মুহূর্তের জন্য বুঝি ঘুমিয়ে পড়েছিলেন। চোখের পাতা খুলতেই মনে হলো কেউ যেন বাইরে থেকে জানলায় উঁকি মারবার চেষ্টা করছে। ছায়ার আভাস থেকে তার মনে হলো লোকটি জ্যাকসন। লোকটির এমন ব্যবহারের কারণ বুঝতে পারলেন না তিনি ঘুমিয়ে রয়েছেন কিনা তাই জানতে কি সে উঁকি মারছে। মিস মার্পল বিছানা ছেড়ে উঠে পড়লেন। বাথরুমে ঢুকে জানলা দিয়ে বাইরে তাকালেন পাশের বাংলোটি মিস্টার রাফায়েলের। দেখা গেল জ্যাকসন তার সামনে দাঁড়িয়ে আছে। সচকিতভাবে এদিক ওদিক তাকাচ্ছে, কারো চোখে না পড়ে যেন। নিশ্চয়ই কোনো মতলব হাসিল করার সুযোগ খুঁজছে জ্যাকসন, অনুমান করলেন মিস মার্পল। সেই মুহূর্তে সকলেই সমুদ্র স্নানে ব্যস্ত। কারণ নজরের বাইরের বাংলোয় কিছু করতে চাইলে এই তার সুযোগ। জ্যাকসন নিশ্চিত হওয়ার জন্যই তার জানলায় উঁকি দিয়েছিল। রবারের চপ্পল পায়ে শিকারী বেড়ালের মতো সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে এলেন মিস মার্পল। মিস্টার রাফায়েলের বাংলোটা ঘুরে কোণের দিকে চলে গেলেন তিনি। খুব সন্তর্পণে জানলার নিচে হাঁটু মুড়ে বসে পড়লেন। বাংলোর জানলাগুলো খুব নিচু। কিছু লতা গাছের আড়াল থেকে তিনি ঘরের ভেতরে তাকালেন। দেখা গেল ঘরের মাঝখানে একটা স্যুটকেসের সামনে বসে আছেন জ্যাকসন। স্যুটকেসের ঢাকনা খোলা। মিস মার্পল লক্ষ্য করলেন বেশ কিছু কাগজপত্র স্যুটকেস থেকে বার করে আনলো জ্যাকসন। দ্রুত চোখ বুলিয়ে কাগজগুলো দেখে চলেছে। বেশিক্ষণ সেখানে থাকতে চাইলেন না মিস মার্পল। জ্যাকসন চুরি করে কাগজপত্র দেখছে ব্যাপারটা বুঝতে পেরেই তিনি সন্তর্পণে সরে এলেন জানলা থেকে। ফিরে এলেন নিজের বাংলায়। একটু পরে তিনি তীরের দিকে গিয়ে একটা খালি চেয়ারে বসে পড়লেন। অদূরেই বসেছিলেন মিস্টার রাফায়েল। তার দিকে না তাকিয়ে মিস মার্পল বললেন, আপনি জানেন জ্যাকসন আপনার কাগজপত্র হাতড়ে বেড়ায়? একবার ধরা পড়েছিল। আপনি দেখেছেন নাকি? হ্যাঁ, জানলা দিয়ে দেখলাম আপনার সুটকেস খুলে কাগজপত্র দেখছে। খুবই উদ্যোগী লোক। কোনোভাবে সুটকেসের চাবি হাতড়েছে। তবে ওর কাজে লাগবার মতো কোনো কিছুও খুঁজে পাবে না। আশেপাশে কেউ ছিল না। এস্থার ওয়াল্টার্স জলে নেমে আছে। মিস্টার রাফায়েল বললেন, আপনাকে বলছি, বয়সের কথাটা কিন্তু ভাববেন। খুব বেশি ঝুঁকি নেবেন না। ভুলে যাবেন না এখানে এমন একজন আছে যে বিবেকহীন নির্মম জীব। স্টিল ব্যান্ডের বাজনা অনেকক্ষণ থেমে গেছে। চারিদিক নিস্তব্ধ। ঘুমিয়ে পড়েছে গোল্ডেন পাম। সেই রাতে টিম কেন্ডেল ছুটে গিয়ে এভেলিনকে তার বাংলো থেকে ডেকে নিয়ে চলল। মলি কেন্ডেল অসুস্থ হয়ে পড়েছে। টিম বলল, মনে হচ্ছে কিছু খেয়েছে। এভেলিন গিয়ে দেখল বিছানায় শায়িত মলির পাশে টেবিলে রয়েছে অর্ধেক ভর্তি একটা জলের গ্লাস। গ্লাসের পাশে খালি ট্যাবলেটের শিশি। ওটা ঘুমের ওষুধের শিশি। মনে হয় সবগুলি খেয়ে নিয়েছে। আমি রয়েছি এখানে। তুমি শিগগির ডাক্তার গ্রাহামকে ডেকে নিয়ে এসো। যাবার আগে কাউকে বলে যাও কড়া 1 কাপ কফি বানিয়ে নিয়ে পাঠিয়ে দিতে। ডক্টর গ্রাহাম যাবার আগে টিমকে আশ্বাস দিয়ে বললেন, আর ভয় নেই, সময় মতোই আমরা উপস্থিত হতে পেরেছিলাম। তবে বিপদ ঘটবার মতো বেশি খাননি মিসেস কেন্ডেল। খুব অল্প সময়ের মধ্যেই মলি চোখ মেলে তাকালো। এভেলিন পাশেই ছিল। জিজ্ঞেস করল, কেন এ কাজ করেছিলে মলি? ভয়। কিসের ভয়? জবাবে চোখ বুঝল মলি। টিমের অফিসে বসে ডক্টর গ্রাহাম বললেন, আপনার স্ত্রীর ব্যাপারে কয়েকটা জরুরি কথা বলতে এলাম। শুনলাম উনি
আপনি নাকি কিছুদিন ধরে দুঃস্বপ্ন দেখছেন? হ্যাঁ, প্রায় মাসখানেক ধরে এরকম চলছে। আমার ধারণা মিসেস কেন্ডাল কোনো বিশেষ লোক সম্পর্কে মনে মনে খুবই ভীত। এ ব্যাপারে আপনাকে কিছু বলেছেন? হ্যাঁ, জানিয়েছিল কেউ নাকি ওকে অনুসরণ করে। মিসেস কেন্ডালের কোনো শত্রু আছে বলে জানেন আপনি? না, কোনো শত্রুর কথা আমি জানি না। আপনার বিয়ের আগে মলি কারো বাগদত্তা ছিল কি না বলতে পারবেন? এরকম কারো পক্ষে ঈর্ষাবশত তাকে ভয় দেখানো স্বাভাবিক। আমার জানা নেই, তবে আমার আসার আগে মলি একজনকে বিয়ের পাকা কথা দিয়েছিল, কিন্তু বাড়ির সকলে এই বিয়ের বিরুদ্ধে ছিল। বুঝেছি। টিম, আপনার স্ত্রীর বিষয়ে আমার পরামর্শ হলো যত তাড়াতাড়ি সম্ভব তাকে কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো। এইরকম একজন ভালো বিশেষজ্ঞ আছেন কিংস্টনে, তাছাড়া নিউ ইয়র্কে তো রয়েছেই। কোনো বিশেষ কারণে আপনার স্ত্রীর মনে ভয় জন্মেছে, বিশেষজ্ঞের পরামর্শ নিলেই তা কেটে যাবে। ডক্টর গ্রাহাম টিমকে আশ্বস্ত করে বিদায় নিয়ে চলে গেলেন। মলিকে দেখাশোনা করা আবার হোটেল চালানো, দুই দিকের চাপে নাজেহাল হতে হলো টিম কেন্ডালকে। যদি না ইভেলিন তার কাজের দায়িত্ব কিছুটা হালকা করে দিত। পুরো একটা বেলা মলির কাছে ছিলেন ইভেলিন, কিন্তু পরদিন পেলিকেন পয়েন্টে পাখি দেখতে যাওয়ার কথা ছিল তার সঙ্গীদের সঙ্গে। তাই মলির দেখাশোনার দায়িত্ব শতপ্রবৃত্ত হয়ে মিস মাহাপালি হাতে নিলেন। আজ তোমাকে খুব ভালো লাগছে মলি, দেখে খুশি হলাম। আমি ভালোই আছি, কিন্তু কেবল ঘুম পায়। বেশ তো, ঘুমোবার চেষ্টা করো। আমি কথা বলবো না, চুপচাপ বসে সেলাই করব। মলি মলির মুখে সামান্য হেসে বাম দিকে পাশ ফিরে শুল। আমি বরং একটু ঘুমোই মিস মার্পল। দীর্ঘকালের সেবাব্রতের অভিজ্ঞতা রয়েছে মিস মার্পলের, তাই মলির শ্বাস প্রশ্বাস খানিক নিয়মিত হলে তিনি উঠে মলির বিছানার চাদর চারপাশ থেকে টেনে গদির নিচে গুঁজে দিলেন। হঠাৎ গদির নিচে একটা বই হাতে ঠেকল তার। একটু আশ্চর্য হলেও বইটি টেনে বার করলেন তিনি। চকিতে একবার মলির দিকে দৃষ্টি ফেরালেন মিস মার্পল। মনে হলো মলি নিদ্রিত। তিনি বইটির মলাট উল্টে দেখলেন। একটা স্নায়ুরোগ সংক্রান্ত বই, যেখানে মার্ক রাখা ছিল। সেই পাতায় মানসিক ব্যাধির নানা উপসর্গের কথা লেখা রয়েছে। কয়েক পাতায় চোখ বোলানোর পরে মিস মার্পলের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বইটি বন্ধ করে কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন। বইখানা আবার যেখান থেকে বের করেছিলেন ঠিক সেখানেই রেখে দিলেন তিনি। কি ভেবে পেছনে ফিরে তাকালেন। তার চোখে পড়ল মলি চোখ মেলে তাকেই লক্ষ্য করছিল। আবার চোখের পাতা বুঝে গেল। চকিতের জন্য তার সন্দেহ হলো, মলি সত্যিই ঘুমিয়েছে না সবটাই একটা ভান। সঠিক কিছু বোধগম্য হলো না তার। তবুও তার মনে হলো মলির চোখে যেন ধূর্ততা ছায়া দেখতে পেলেন তিনি তার নিজের চেয়ারে ফিরে এলেন। নানান চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। বেশিক্ষণ চেয়ারে স্থির হয়ে বসতে পারলেন না তিনি। উঠে দাঁড়িয়ে খানিকক্ষণ পায়চারি করলেন। তারপর কি ভেবে জানলার পাল্লা খুলে বাইরে বেরিয়ে এলেন কিছু একটা ভালো করে লক্ষ্য করার জন্য। তিনি বাইরে বেরিয়ে এসে ভেতরে লক্ষ্য করে বললেন, বাংলো থেকে একটু ঘুরে আসি বুঝলে, সেলাইয়ের নকশাটা ফেলে এসেছি। আমি ফিরে না আসা পর্যন্ত ঠিক থেকো। কোনো জবাব এলো না। তিনি বুঝতে পারলেন মলি এবারে সত্যিই ঘুমিয়ে পড়েছে। সামনের ফাঁকা জায়গা বরাবর এগিয়ে সিঁড়ি ধরে ডান দিকে পথ ধরলেন তিনি। পাশেই চোখ পড়ল একটা হিবিস্কাস ঝোপ। তীব্র দৃষ্টিতে ঝোপের ভেতরটা একবার দেখে নিলেন। ফুলের তোপ পার হয়ে বাংলোর পেছনে গিয়ে দ্বিতীয় দরজা দিয়ে আবার ভেতরে ঢুকলেন তিনি। সেখান থেকে একটা ছোট্ট ঘর পার হয়ে মূল শোবার ঘরে পৌঁছানো যায়। ঘরে পর্দা ঝোলানো। মিস মার্পল চারপাশে তাকিয়ে দেখলেন, তারপর পর্দা আড়ালে আত্মগোপন করলেন।
মলির ঘরে কেউ ঢুকলে এখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যাবে। মিস মার্পল যা দেখতে চাইছিলেন মিনিট 5-6 পরে তাই তিনি দেখতে পেলেন। আধখোলা জানলা পথে জ্যাকসনের চেহারা ভেসে উঠল। জানলায় আঙুলের টোকা পড়ল। ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। চারপাশে ধূর্ত দৃষ্টি বুলিয়ে নিল জ্যাকসন। পর মুহূর্তেই খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল সে। সঙ্গে সঙ্গে মিস মার্পল ঘরের লাগোয়া বাথরুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। দেখতে পেলেন জ্যাকসন হাত ধোয়ার বেসিনের উপরে তাকে চোখ বোলাচ্ছে। মিস মার্পলের ওপর চোখ পড়তেই হকচকিয়ে গেল সে। ও আমি মানে আপনি? না, আমি মিসেস কেন্ডেলের মুখে মাখার ক্রিমটা দেখতে চাইছিলাম, মানে ওই ব্র্যান্ডটা। জ্যাকসনের হাতে ধরাও ছিল একটা মুখে মাখার ক্রিমের কৌটো। তৎপরতার সঙ্গে সে এটাই কাজে লাগিয়েছে। কৌটোটা নাকের কাছে এনে জ্যাকসন বলল, চমৎকার গন্ধ, এই ব্র্যান্ডটাই ভালো। এই বিষয়ে আপনার জ্ঞান আছে বলে মনে হচ্ছে। কিছুকাল এসব তৈরির কারখানায় কাজ করেছিলাম, প্রসাধনী বিষয়ে অনেক কিছুই জানা হয়ে গিয়েছিল। এইটার জন্যই আপনি? না, ঠিক এজন্য নয়। মিসেস ওয়াল্টার্স সেদিন তার লিপস্টিক মিসেস কেন্ডালকে দিয়েছিলেন, সেটাই ওর জন্য নিয়ে যেতে এসেছিলাম। বুঝেছি। সেটা পেলেন? মিসেস কেন্ডেলের কাছেই রয়ে গেছে মনে হয়। যাক, মিসেস ওয়াল্টার্স অবশ্য সেভাবে বলেননি। জ্যাকসন তাকের বাকি প্রসাধনীগুলো তাকিয়ে দেখতে লাগলো। আজকাল বাজারে অনেক সস্তা জিনিস বেরিয়েছে, তার কোনোটা খুবই বিপজ্জনক। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমিও জানি সেটা। এসব কথা আপনাকে বোধহয় মেজর প্যালগ্রেভ বলেছিলেন, তাই না? হ্যাঁ, মানে তিনি বলেন, তিনি এসব খবর রাখতেন। কিন্তু অনেক ব্যাপারই তো লোককে যা বলতেন তা সঠিক নয়। মেজর প্যালগ্রেভ এমন অনেক অনাসৃষ্টি ঘটিয়েছেন। এই সময় লাকি ডাইসনের অবয়ব ভেসে উঠল বেডরুমে জানলায়। মিস মার্পল দৃষ্টি ফেরালেন তার দিকে। ওহ, আপনি? ভাবছিলাম মলির কাছে কিছুক্ষণ বসবো কিনা। মলি এখনো ঘুমিয়ে রয়েছে? মনে হয়, তবে ভালো আছে। আপনার তো ওদের সঙ্গে পাখি দেখতে যাবার কথা ছিল। হ্যাঁ, তাই যাব ভেবেছিলাম, কিন্তু বিশ্রীভাবে মাথা ধরল বলে শেষ মুহূর্তে আর যাইনি। তাই ভাবলাম যদি এখানে কোনো কাজে লাগতে পারি। খুব ভালো কথা, আমি এখানেই রয়েছি। মিস মার্পল তার চেয়ারে ফিরে গিয়ে বসলেন। লাকি কয়েক মুহূর্ত ইতস্তত করে চলে গেলেন। ততক্ষণে বাথরুমের পাশের অন্য দরজা দিয়ে জ্যাকসনও বেরিয়ে গেছে। জ্যাকসন যে ক্রিমের কৌটোটা হাতে নিয়েছিল সেটা তাক থেকে তুলে নিয়ে মিস মার্পল নিজের পকেটে পুরে ফেললেন। টিম ইতিমধ্যেই ফিরে এসে মলির দেখাশোনা করছিল। নৈশ ভোজের সময় মিস মার্পল মলির কাছে থাকবেন এমন ব্যবস্থা হয়েছিল। টিম মিস মার্পলকে জানিয়েছিল ওই সময়টা মিসেস সেলিংডন ও মিসেস ডাইসনও মলির কাছে থাকবে। হোটেলের সামনের পথ ধরে নিজের বাংলোর দিকে ফিরে চলেছিল মিস মার্পল। এই মুহূর্তে কি কর্তব্য সে কথাই মাথায় ঘুরছিল। মেজর প্যালগ্রেভ তার বিরক্তিকর গল্প বলার সময় এমন হঠকারী মন্তব্য করেছিলেন যে তা অন্যের কানেও ঢুকেছিল, আর তারই পরিণতিতে 24 ঘন্টার মধ্যেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। এ পর্যন্ত সবই পরিষ্কার, কিন্তু এর পর থেকেই দেখা দিয়েছে জটিলতা। কেউ যে নিহত হতে চলেছে এই ভাবনা ক্রমশই তার মধ্যে প্রবল হয়ে উঠছিল। কিন্তু সম্ভাব্য সেই ব্যক্তির পরিচয় না জানা পর্যন্ত মনের অস্বস্তি কাটবে না তার। কে সেই লোক? প্রেসকট, গ্রেগরি ডাইসন, লাকির স্বামী গ্রেগরি ডাইসন। লাকি কি নতুন স্বামী লোভের জন্য লালায়িত হয়ে পড়েছে? তাহলে অবশ্য তার দুদিক থেকেই লাভ। গ্রেগরি ডাইসনের বিধবা স্ত্রী হিসাবে বিপুল অর্থ আর মুক্তি। মিস্টার রাফায়েলকে নিয়ে জ্যাকসন চলে গিয়েছিল। মিসেস এস্থার ওয়াল্টার্স বারান্দায় চেয়ারে বসেছিল। মিস মার্পলকে দেখে জিজ্ঞেস করল, আজ সারাটা বিকেল আপনাকে দেখতে পাইনি। মলির কাছে ছিলাম আমি, ওকে আজ অনেকটা সুস্থ দেখলাম। আমার কথা কি কেউ মানবে? আমি জানি ওর কিচ্ছু হয়নি। কপাল কুঞ্চিত হলো মিস মার্পলের।
বললেন, ওর আত্মহত্যার চেষ্টার কথা বলছেন? আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না যে ও বেশি মাত্রায় ঘুমের ওষুধ খেয়েছিল। আমার বিশ্বাস, এবং ডক্টর গ্র্যাহামেরও তাই অভিমত। বুঝতে পারছি না এ কথা কেন বলছেন। ওর উদ্দেশ্য হলো অন্যের নজর আকর্ষণ করা। আমি ওর সম্পর্কে অনেক কিছু শুনেছি। ওর এসব ব্যাপারে একজন পুরুষ জড়িত আছে। একসময় সেই লোককে বিয়ে করার জন্যই তো উতলা হয়ে উঠেছিল মলি। বাড়ির লোকের আপত্তির কারণে অবশ্য তা সম্ভব হয়নি। এরকম কিছু আমিও মনে হয় শুনেছি। টিমকে বিয়ে করলেও সেই লোক তার পেছন ছাড়েনি। আমার কেমন মনে হয় মলিকে অনুসরণ করে সেই লোক এখানেও হাজির হয়েছে। কিন্তু কে সেই লোক? আমি জানি কে সে। ওরা এ ব্যাপারে খুবই সতর্ক। তাহলে মলি কি এখনো সেই লোকের অনুরক্ত? তা না হলে সেই লোক পেছন নেবে কেন? কিন্তু আমি জানি লোকটা ভয়ানক বদ। এইসব মেয়েদের হাত করে কাজ করিয়ে নিতে তার জুড়ি নেই। লোকটা অতীতে এ ধরনের কিছু করেছে কিনা আপনি জানেন? রটনা কত রকমই তো হতে পারে, তাতে কি? লোকটা হয়তো বিবাহিত ছিল, সেই কারণেই বাড়ির লোকে আপত্তি করেছিল। আবার এমনও হতে পারে যে সত্যিকারের একজন বড় লোক ছিল, কিংবা পানা শিখত। বেআইনি কোনো কাজে লিপ্ত থাকাও অসম্ভব নয়। তবে এটা ঠিক, মলি আজ তাকে পছন্দ করে। আমি এ ব্যাপারে নিশ্চিন্ত। আপনি কি নিজে কিছু দেখেছেন বা শুনেছেন? আমি যতটা জানি ততটাই বলেছি। আর ওইসব খুনের ব্যাপার? খুনের ব্যাপারগুলো ভুলে যাওয়াই উচিত। যা ঘটেছে ঘটে গেছে, তা নিয়ে অত মাতামাতি করার কি আছে? আপনি মিস্টার রাকায়েলকেও এর মধ্যে জড়িয়েছেন। আমি জানি যতই চেষ্টা করুন আর বিশেষ কিছু জানতে পারবেন না। আপনি দেখছি অনেক কিছুই জানেন। আমার মনে হয় সব কিছু আপনার বলা উচিত। এতে কি লাভ হবে? আমি তো কিছুই প্রমাণ করতে পারবো না। এমনও তো হতে পারে আপনি কিছু না বলার জন্য আবার একটা খুন হলো। এরকম কিছুই ঘটবে না, আমি নিশ্চিত। আমার তো মনে হয় মলি যদি লোকটার সাথে কোথাও চলে যায় তাহলেই সব দিক থেকে ভালো হয়। আমাদের কাউকেই আর ভেবে ভেবে অস্থির হতে হবে না। কথা শেষ করে এস্থার তার ঘড়ির দিকে তাকালো, বলল, রাতে খাওয়ার সময় হয়ে এসেছে, আমায় এক্ষুনি পোশাক বদল করতে হবে। মিস মার্পল এস্থারে যাবার পথের দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। পেছন থেকে ডক্টর গ্রাহামের কণ্ঠস্বর শুনে ভাবনায় ছেদ পড়ল। ডক্টর গ্রাহামকেই খোঁজ করছিলেন তিনি। ঘুরে তাকিয়ে বললেন, বিকেলটা মলি ক্যান্ডেলের কাছেই ছিলাম। ও খুব দ্রুত সামলে উঠেছে দেখলাম। এতে অবাক হওয়ার কিছু নেই, জিনিসটা খুব বেশি মাত্রায় যায়নি। আমার ধারণা ছিল আধ শেষে পেলে বুঝে খেয়ে বসে আছে। অতগুলো খেয়েছিল বলে মনে হয় না। ট্যাবলেটের কিছুটা শিশি থেকে আগেই সরিয়ে রাখা হয়েছিল বলে আমার ধারণা। এমনও হতে পারে এই কাজটা ইচ্ছাকৃত, কিছু বোঝানোর জন্যই হয়তো। ওদের দুজনের মধ্যে যদি কোনো মনোমালিন্য ঘটে থাকে। না, ওদের মধ্যে তেমন কিছু আছে বলে মনে হয় না। ওরা পরস্পরকে ভালোবাসে, তবে এখনো কয়েকদিন ওকে নজরে রাখা দরকার। এরপর অভিবাদন জানিয়ে ডক্টর গ্রাহাম হোটেলের দিকে পা বাড়ালেন। মিস মার্পল নিজের চেয়ারে বসেই নানান কথা ভাবতে লাগলেন। প্রেসকার যেসব কথা বলছেন, এস্থার ওয়াল্টার্সও যা বলল, আবার মেজর প্যালগ্রাফের কথাও মনে পড়ল একে একে। ইতিমধ্যে স্টিল ব্যান্ড পুনর্দমে বাজাতে শুরু করেছে। সেই শব্দের চিন্তায় ছেদ পড়ল না, কেননা তিনি যথেষ্ট অভ্যস্ত হয়ে উঠেছেন। মলির ধূর্তামি মাখানো দৃষ্টির কথা কিছুতেই ভুলতে পারছিলেন না মিস মার্পল। অথচ প্রথমে সবকিছুই তার কাছে কত স্বাভাবিক মনে হয়েছিল। কারোর মধ্যেই কোনো অস্বাভাবিকতা তিনি দেখতে পাননি। মলি আর টিম কেন্ডেল
স্বাভাবিক উৎসাহী দুই তরুণ দম্পতি। হিলিংডনরা কত উচ্ছল হাসি খুশি সুখী মনে হয়েছে। বেপরোয়া গ্রেগ ডাইসন আর লাকি যেন পৃথিবীটাকে হাতের মুঠোয় পুড়ে নেওয়ার জন্য ছটফট করছে। কত উজ্জ্বল তারা! চারজনের এই দলটাকে চমৎকার মানিয়েছিল। হাসি খুশি দয়ালু একজন যাজক ক্যানন প্রেসকাট, তার বোন চমৎকার বুদ্ধিদীপ্ত এক মহিলা, তারপর মিস্টার রাফায়েল, দারুণ ব্যক্তিত্ব সম্পন্ন দৃঢ় চরিত্রের মানুষ। একবার তার সঙ্গে পরিচিত হলে সহজে ভুলতে পারা যায় না। মিস্টার রাফায়েল অশক্ত মানুষ, তিনি নিজে জানেন তার দিন শেষ হয়ে এসেছে, কিন্তু কোনো জরুরি ব্যবস্থা নিতে হলেই এই প্রভাবশালী মানুষটির সাহায্যই তাকে নিতে হবে। তিনি কি এতে সম্মত হবেন? এমনই নানান বিষয়ে ভাবতে ভাবতে মিস মার্পল তার চারপাশে তাকিয়ে দেখলেন। নৈশ বাতাস ভরপুর হয়ে উঠেছে আনন্দ কোলাহলে। সকলে তখন খুশির জোয়ারে ভেসে চলেছে। টিম কেন্ডালও এই হাসি আনন্দের হাটে যোগ দিয়েছে। মিস মার্পল উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে তার বাংলোর দিকে ফিরে চললেন। একটা কলগুঞ্জনের শব্দে আচমকা ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসলেন মিস মার্পল। ঘড়িতে তখন রাত 2টো, অথচ মনে হচ্ছে বাইরে অনেক লোক কথা বলছে। ধীরে ধীরে ড্রেসিং গাউন গায়ে চাপালেন তিনি, চপ্পল পরলেন, তারপর মাথায় একটা উলের স্কার্ফ জড়িয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। চোখে পড়ল টর্চ হাতে অনেকে কি যেন খুঁজে বেড়াচ্ছে। কয়েক পা এগিয়ে ক্যানন প্রেসকাটকে দেখতে পেলেন তিনি। জিজ্ঞেস করলেন, কিছু ঘটেছে? ও মিস মার্পল, মিসেস কেন্ডলকে পাওয়া যাচ্ছে না। তার স্বামী ঘুম ভেঙে গেলে দেখতে পান তিনি বিছানায় নেই। তাকেই খুঁজতে বেরিয়েছি আমরা। বলতে বলতে দ্রুত চলে গেলেন ক্যানন প্রেসকাট। মিস মার্পল ধীর পায়ে তার পেছনেই চললেন। মলি বিছানায় নেই। ও কি আগেই এরকম একটা মতলব ভেবে রেখেছিল? স্বামী ঘুমিয়ে পড়লেই পালাবে, কিন্তু এর উদ্দেশ্য কি? এস্থার ওয়াল্টার্স যা বলেছে তাহলে কি তাই সত্যি? এর মধ্যে অন্য একজন পুরুষ জড়িয়ে আছে। চারপাশে চোখ বোলাতে বোলাতে এগিয়ে গেলেন মিস মার্পল। কিছুটা এগোবার পর অস্পষ্ট ডাক শুনতে পেলেন তিনি। এই যে, এই দিকে, ওই তো। জায়গাটা হোটেল থেকে খানিকটা দূরে, সমুদ্রমুখী খাড়ির কাছাকাছি। বেশিরভাগ লোকই হোটেলে ঘুমিয়ে পড়েছে। খাড়ির ধারে দাঁড়িয়ে রয়েছে মাত্র কয়েকজন। একজন পেছন থেকে ছুটে এসে প্রায় তাকে ধাক্কা দিয়ে ছুটে গেল সামনে। মিস মার্পল চিনতে পারলেন টিম কেন্ডল। মলি! হায় ভগবান, মলি! ধীর পায়ে এগিয়ে তিনি সকলের সঙ্গে যোগ দিলেন। তাকিয়ে দেখলেন সেখানে রয়েছে কিউবার ওয়েটার দুজন, এভেলিন হিলিংডন আর দুজন স্থানীয় মেয়ে। টিম সামনে মাটিতে হাঁটু মুড়ে ঝুঁকে রয়েছে। খাড়ির মধ্যে শায়িত মেয়েটির দেহ দেখতে পেলেন মিস মার্পল। মুখ জলের মধ্যে ডোবানো, সোনালি চুল কাঁধ ঢেকে রাখা হালকা সবুজ শালের ওপর এলোমেলো ভাবে ছড়িয়ে রয়েছে। মলি! মলি! টিম হাত বাড়ালো মৃতের একটা হাত স্পর্শ করবার জন্য। মিস মার্পল এবারে দায়িত্ব হাতে না নিয়ে পারলেন না। তিনি কর্তৃত্ব ব্যঞ্জক স্বরে বলে উঠলেন, ওকে সরাবেন না মিস্টার ক্যান্ডল, সেটা উচিত হবে না। কিন্তু আমাকে দেখতে হবে, ওই যে মলি! এভেলিন এগিয়ে গিয়ে টিমের কাঁধ স্পর্শ করলেন, বললেন, ও মারা গেছে টিম। আমি ওর নাড়ি দেখেছি। মারা গেছে? ও জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে? কিন্তু কেন? কি এমন ওর যন্ত্রণা? আমাকে কেন জানালো না? কেউ ডক্টর গ্রাহামকে একবার ডেকে আনলে ভালো হয়। সেই সঙ্গে পুলিশে টেলিফোন করা দরকার। পুলিশ? ওরা এসে কি করবে? আত্মহত্যার ব্যাপার ঘটলে পুলিশকে জানাতেই হবে। আমি ডাক্তার গ্রাহামকে ডেকে আনছি, হয়তো এখনো তিনি কিছু করতে পারেন। একরকম টলতে টলতে হোটেলের দিকে চলে গেল টিম। মিস মার্পল আর এভেলিন হিলিংডন মৃত মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। এখন আর কিছুই করার নেই, অন্তত
1 ঘন্টা আগে মারা গেছে মলি। ওহ, কি মর্মান্তিক। ওদের দুজনকে কত সুখী ভেবেছি। মলি যেন বরাবরই কেমন একটু অপ্রকৃতিস্থ ছিল। না, এই কথা আমি মানতে পারি না। একটু আগেই চাঁদ ঢাকা পড়েছিল মেঘের আড়ালে, এবার মেঘ সরে গেল। মুক্তের মতো চাঁদের আলো ছড়িয়ে পড়ল চরাচরে। উজ্জ্বল রূপলি আলোয় মলির ছড়িয়ে থাকা সোনালি চুল ঝকমক করে উঠল। মিস মার্পল হঠাৎ একটা অস্ফুট শব্দ করে নিচু হয়ে বসলেন, তারপর হাত বাড়িয়ে সোনালি চুলে হাত রাখলেন। আমাদের নিশ্চিত হওয়া দরকার। কিন্তু আপনি যে টিমকে কিছু স্পর্শ না করার কথা বললেন। তা জানি, তখন চাঁদের আলো ছিল না, তাই আমি দেখতে পাইনি। মিস মার্পল ধীরে আঙুল চালিয়ে চুলের গোছা ফাঁক করতেই চুলের গোড়া দেখা গেল। এভেলিন সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ বিস্ময়সূচক শব্দ করে উঠল। এ কি? এ লাকি? মলি নয়? হ্যাঁ, দুজনের চুলের রং প্রায় এক, কিন্তু মলির চুলের গোড়ার দিকটা গাঢ় রঙের ও কলপ লাগাতো। কিন্তু লাকি মলির শাল গায়ে দিয়েছিল কেন? শালটাও পছন্দ করত। লাকি বলেছিল এই রকম একটা শাল কিনবে। বোঝা যাচ্ছে সেটাও কিনে নিয়েছিল। ওটা দেখেই তো আমরা ভুল করেছিলাম। কেউ একজন টিম ক্যান্ডেলকে খবর দিলে ভালো হতো। ঠিক আছে, আমি যাচ্ছি। বলতে বলতে তিনি দ্রুত পায়ে পাম গাছের সারির মধ্যে দিয়ে এগিয়ে গেলেন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন মিস মার্পল। পরে মাথাটা সামান্য ঘুরিয়ে অনুচ্চ কণ্ঠে বললেন, তারপর বলুন কর্নেল হেলিংটন। পাম গাছের আড়াল ছেড়ে বাইরে আত্মপ্রকাশ করলেন এডওয়ার্ড হেলিংটন। আপনি জানতেন আমি ওখানে ছিলাম? আপনার ছায়া পড়েছিল। কিছুক্ষণ নীরব থাকার পর এডওয়ার্ড হেলিংটন নিজের মনে বলে উঠলেন, নিজের খেলায় বড় বেশি দূর চলে গিয়েছিল। ও মারা যাওয়ায় আপনি বোধহয় খুশি। অবিশ্বাস্য মনে হচ্ছে? অস্বীকার করব না, ও মারা যাওয়ায় সত্যিই আমি খুশি। হ্যাঁ, মৃত্যু অনেক সময় সমস্যার সমাধান করে দেয়। এবারে ভীত প্রদর্শনের ইঙ্গিত প্রকাশ পেল এডওয়ার্ড হিলিংটনের কণ্ঠস্বরে। আপনি যদি ভেবে থাকেন যে কোনো মুহূর্তে আপনার স্ত্রী মিস্টার ডায়সনকে নিয়ে এসে পড়বেন। তাছাড়া ডক্টর গ্রাহামকে নিয়ে মিস্টার ক্যান্ডেলও আসতে পারেন। মুহূর্তে স্বাভাবিক হয়ে গেলেন এডওয়ার্ড হিলিংটন। ঘুরে দাঁড়িয়ে তিনি মৃতদেহের দিকে তাকিয়ে রইলেন। মিস মার্পল আরেকটি শব্দ উচ্চারণ করলেন না। নিঃশব্দে সরে এসে বাংলোর দিকে হেঁটে চললেন। মিস্টার রাফায়েল তার বিছানায় গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। এত আতঙ্ক হইচই কোনো কিছুতেই তার কানে পৌঁছায়নি কোনো কিছু। হঠাৎ দুই কাঁধে মৃদু ঝাঁকুনি খেয়ে জেগে উঠলেন তিনি। কি হয়েছে? আমি। বালিশে উঁচু হয়ে বসবার চেষ্টা করলেন মিস্টার রাফায়েল। স্থির চোখে তাকালেন মিস মার্পলের দিকে। এই মাঝরাতে আমাকে এভাবে? আমাদের যা করবার তাড়াতাড়ি করতে হবে। আমি একটা অকাট্য ঘটনার গতি প্রকৃতি বুঝতে ভুল করেছিলাম, অথচ অতি সহজ ব্যাপার। একটু পরিষ্কার করে বলুন তো, কি সহজ ব্যাপার? আপনি গভীর ঘুমে ছিলেন বলে কিছুই জানতে পারেননি। এদিকে একটা দেহ পাওয়া গেছে খাঁড়ির ধারে। প্রথমে আমরা মলির বলেই ভেবেছিলাম, পরে দেখা গেল লাকি ডাইসনের মৃতদেহ খাঁড়িতে জলে ডুবে মরেছে। লাকি ডুবে গেছে? নিজেই ডুবেছিল নাকি কেউ ডুবিয়ে দিয়েছে? বুঝতে পেরেছি। এই জন্যই বললেন এত সহজ ব্যাপার। গ্রেগ ডাইসন, তাই তো? সে গা ঢাকা দিতে পারে বলে আশঙ্কা করছেন? মিস্টার ফায়েল, যা বুঝতে পারছি আমাদের একটা খুন ঠেকাতে হবে। খুনটা হয়ে গেছে বললেন যে?
এটা ভুলবশত হয়ে গেছে। যে কোনো মুহূর্তেই আরেকটা খুন হতে পারে। যে করেই হোক আমাদের ঠেকাতে হবে। এখনই আমাদের যেতে হবে। মানে বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন, কিন্তু আমি আর আপনি খুন ঠেকাবো কি করে? আপনি প্রায় 100-তে পৌঁছেছেন আর আমি আমার ভাঙাচোরা শরীর। আপনি বলেছিলেন জ্যাকসনকে যা হুকুম করবেন তাই সে করবে, তাই না? হ্যাঁ, অবশ্যই করবে, তবে তার জন্য তাকে পুষিয়ে দেবার ব্যাপার আছে। কিন্তু তাকে এক্ষুনি ডেকে পাঠান আর বলে দিন আমি যা বলবো তাই যেন সে করে। কয়েক সেকেন্ড কি ভাবলেন মিস্টার রাফায়েল, তারপর হাতের নাগালের কলিং বেল টিপলেন। সেই সঙ্গে জ্যাকসনের নাম ধরে গলা তুলে হাঁক ছাড়লেন। মাঝখানের দরজা দিয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো জ্যাকসন। আমায় ডেকেছেন স্যার? কোনো গোলমাল কিছু? শোনো জ্যাকসন, তুমি মিস মার্পেলের সঙ্গে যাবে। তিনি তোমাকে যেখানে নিয়ে যেতে চাইবেন কিংবা যা বলবেন বিনা আপত্তিতে কিন্তু তাই পালন করবে। ওতে তোমার কোনো ক্ষতি হবে না। এজন্য বাড়তি পুরস্কারের ব্যবস্থা করব আমি। বুঝতে পেরেছো? এই আমার কিন্তু হুকুম। ধন্যবাদ স্যার, সব বুঝতে পেরেছি। তাহলে আসুন মিস্টার জ্যাকসন। মিস্টার রাফায়েল, মিসেস ওয়াল্টার্সকে বলে যাচ্ছি আপনাকে তুলে নিচে চলে আসতে। কোথায় যেতে হবে? ক্যান্ডেলদের বাড়িতে। আমার ধারণা মলি সেখানেই ফিরে আসবে। সমুদ্র থেকে আসা পথ ধরে এগিয়ে এসে মলি হোটেলের চৌহদ্দির বাইরে নিজেদের বাংলোর কাছে এসে এক মুহূর্ত দাঁড়াল। তারপর পাল্লা ঠেলে শোবার ঘরে ঢুকে পড়ল সে। ঘরে আলো জ্বলছে, বিছানা খালি। মলি বিছানায় গিয়ে বসল। কয়েক মুহূর্ত পরেই কি মনে হতে বিছানার গদির তলা থেকে লুকিয়ে রাখা বইখানা টেনে বার করল সে। ঠিক এই সময় বাইরে পায়ের শব্দ পাওয়া গেল। চমকে উঠে অপরাধীর ভঙ্গিতে বইখানা নিচের পেছনে লুকিয়ে ফেলল সে। হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল টিম। তুমি তুমি এখানে কোথায় ছিলে? আমি খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। কেন? আমি তো খাড়ির কাছেই ছিলাম। তুমি সেখানে? কি বলতে গিয়ে চেপে গেল টিম। খাড়ির কাছে গিয়ে অপেক্ষা করতে পারলাম না, জানো, কে যেন জলের মধ্যে মরে পড়ে আছে। হ্যাঁ, তোমাকে ভেবে আমি ভয় পেয়েছিলাম। এইমাত্র জানতে পারলাম খাড়িতে লাকি মারা গেছে। আমি ওকে মারিনি। বিশ্বাস করো টিম, আমি ওকে মারিনি। মারলে কিন্তু ঠিক আমার মনে থাকতো। না না, তুমি ওকে মারতে পারো না মলি। এ ধরনের চিন্তা একদম মাথায় আনবে না। নিশ্চয়ই সে নিজেই ডুবে মরেছে। হেলিংটনের সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে গেছিল, তাই ও জলে গিয়ে ডুবেছে। কিন্তু কিন্তু লাকি কেন এমন করতে যাবে বলো তো? কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু ওকে মারিনি। মলি, বলছি তো তুমি কিছু করোনি। এই জায়গাটা আমার ভালো লাগছে না টিম। আমার কেবল এখানে ভয় করছে আর কেমন একটা লাগছে। কেবল খালি অন্ধকার আর মনে হচ্ছে আমি তাতে জড়িয়ে যাচ্ছি। কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। চুপ মলি, দয়া করে চুপ করো। বলে এক লাফে বাথরুমে গিয়ে টিম গ্লাসে করে কিছু নিয়ে এলো। স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে এসে বলল, এই নাও, এটা খেয়ে নাও, এতে সুস্থ বোধ করবে। মলি নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করল। টিম 2 হাত দিয়ে মলিকে জড়িয়ে ধরল। তারপর গ্লাসটা ঠোঁটের কাছে এগিয়ে ধরল সে। আমি কিছু খেতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে টিম। হ্যাঁ পারবে, বিছানায় বসে এটা খেয়ে নাও। এই নাও, খেয়ে ফেলো। ঠিক এমন সময় জানলার কাছে মিস মার্পলের কণ্ঠস্বর শোনা গেল। জ্যাকসন, ভেতরে গিয়ে ওর হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে শক্ত করে ধরে রাখবে। ও কিন্তু মরিয়া হয়ে উঠতে পারে, সতর্ক থাকবে। জ্যাকসনের শরীর সুগঠিত, বিনা প্রশ্নে হুকুম পালন করার শিক্ষায় শিক্ষণ প্রাপ্ত সে। পলকের মধ্যে ঘরের ভেতরে এক ঝলক বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ল সে। এক ঝটকায় মলির ঠোঁটের কাছে ধরা টিমের হাতের গ্লাসটা এক হাতে অন্য হাতে সবলে চাপটে ধরল টিমকে। গ্লাস ধরা হাতে একটা মোচড় দিতেই গ্লাসটা চলে এলো জ্যাকসনের হাতে।
টিম হিংস্র গর্জন তুলে উন্মত্তের মতো নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো, কিন্তু জ্যাকসনের হাতের বেষ্টনী ছাড়াতে পারল না। বুনো পশুর মতো চিৎকার করতে লাগলো টিম। এসব কি হচ্ছে? আমাকে ছাড়ো, শিগগির ছাড়ো। ওকে শক্ত করে ধরে রাখো জ্যাকসন। এখানে কি করছে এসব? বলতে বলতে এস্থার ওয়াল্টার্সের সাহায্যে ঘরে ঢুকলো মিস্টার রাফায়েল। আপনার লোক বদ্ধ উন্মাদ হয়ে গেছে, ওকে বলুন আমাকে ছেড়ে দিতে। না, কিছুতেই না। এই তাহলে কাণ্ড। এবার শোনা যাক তাহলে বৃত্তান্তটি। এতদিন বোবার মূর্খ সেজেছিলাম, এখন আমি আর তা নই। মিস্টার রাফায়েল ওই গ্লাসের পদার্থটুকু ও তার স্ত্রীকে জোর করে পান করাতে চাইছিল। এটা পরীক্ষা করলেই সব প্রমাণ হয়ে যাবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি এর মধ্যে রয়েছে মারাত্মক পরিমাণের মাদক দ্রব্য। মেজর প্যালগ্রেভের বলা কাহিনীর মধ্যে যে নকশা পাওয়া যেত এখানেও রয়েছে তাই। মানসিক অবসাদগ্রস্ত স্ত্রী আত্মহত্যার হাত থেকে তার জীবন রক্ষা করেছে। সেই স্ত্রী দ্বিতীয়বারের চেষ্টায় সফল হয়। ঠিক এই রকমই ছিল মেজরের গল্পের কাঠামো। তিনি এমনই গল্প শুনিয়ে আমাকে একটা ছবি দেখাতে গিয়ে মুখ তুলে তাকিয়েই, হ্যাঁ, আপনার ডান কাঁধের ওপর দিয়েই তো। না, আমার ডান কাঁধের ওপর দিয়ে কিছুই দেখা সম্ভব ছিল না তাঁর। কিছুই দেখেননি তিনি। তবে যে আপনি বলেছিলেন। আপনাকে ভুল বলেছিলাম, আর সেটাই ছিল আমার বোকামি। আমার ডান কাঁধের ওপর দিয়ে তাকিয়ে ছিলেন বটে, কিন্তু তাঁর বাঁ চোখটা ছিল কাচের। ওই চোখে কিছুই দেখা যে সম্ভব ছিল না। হ্যাঁ, মনে পড়েছে। আমার ব্যাপারটা তো আমিও ভুলে গিয়েছিলাম। তার মানে তিনি কিছুই দেখেননি? দেখতে পেয়েছিলেন অবশ্যই, তবে এক চোখে। তিনি দেখতে পাচ্ছিলেন তাঁর ডান চোখ দিয়ে, আর নিশ্চয়ই বুঝতে পারছেন সেই চোখে আমার ডান কাঁধের ওপর দিয়ে নয়, আমার বাঁ দিক থেকে। কেউ ছিল সেই দিকে? হ্যাঁ, টিম ক্যান্ডল আর তাঁর স্ত্রী কাছাকাছি বসেছিল। পাশেই ছিল মস্ত একটা হিবিস্কাস গাছ। সম্ভবত তারা হোটেলের হিসাবপত্র নিয়ে ব্যস্ত ছিল। মেজর প্যালগ্রেভের কাচের বাঁ চোখ জ্বলজ্বল করছিল। অন্য চোখ দিয়ে পরিষ্কার দেখতে পেয়েছিলেন হিবিস্কাস গাছের কাছে যে লোকটি উপবিষ্ট, তার মুখ অবিকল ছবির মুখ। সেই ছবিটাও ছিল হিবিস্কাস ঝোপের পাশে। মেজর সকলকে যে কাহিনী শোনাতে শুরু করেছিল তা টিম ক্যান্ডেল জানতে পেরেছিল। তাতেই সে বুঝে যায় মেজর তাকে চিনতে পেরেছেন, তাই তাকে খুন হতে হলো। পরে ভিক্টোরিয়া, সেই মেয়েটিকেও মরতে হয়। সে টিমকে মেজরের ঘরে একটি ট্যাবলেট ভর্তি শিশি রাখতে দেখে ফেলেছিল। বাংলোতে অতিথিদের ঘরে ঢোকার ব্যাপারটা এমন কিছু অস্বাভাবিক ছিল না। নানা কারণেই টিমকে যেতে হতো, তাই প্রথমে এই নিয়ে ভিক্টোরিয়ার মনে কোনো সন্দেহ উপস্থিত হয়নি। কিন্তু যে কোনো কারণেই হোক, সে এই নিয়ে টিমকে নানান রকম প্রশ্ন করতে শুরু করে। বাধ্য হয়ে তখন তাকে শেষ করে দিতে হয়। টিম আগা গোড়া এই খুনটার জন্যই ছক করে সব কাজ করে চলেছিল। ও একজন স্ত্রী হত্যাকারী, দাগী। সমস্ত মিথ্যে কথা, জঘন্য অপবাদ। এস্থার ওয়াল্টার্স মিস্টার রাফায়েলের হুইল চেয়ারের পাশে দাঁড়িয়েছিল। আচমকা অস্ফুট আর্তনাদ করে সে ছুটে এলো টিমের দিকে। জ্যাকসনের হাত থেকে তাকে টেনে ছিনিয়ে আনবার বৃথা চেষ্টা করলো সে। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এসব কোনো কথাই সত্যি না। আমি জানি টিম, এসব সত্যি না। তুমি কাউকে খুন করতে পারো না, কখনোই না। ওই শয়তানি,
ওই যাকে তুমি বিয়ে করেছো সেই এসব করেছে। ও তোমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল। না না, তুমি তুমি কাউকে খুন করতে পারো না। আমি বিশ্বাস করি না টিম, আমি তোমাকে ভালোবাসি। আমি এরপর নিজেকে নিয়ন্ত্রণে রাখা আর সম্ভব হলো না টিম কেন্ডালের পক্ষে। সে ক্রুদ্ধ আক্রোশে চিৎকার করে উঠল, চুপ চুপ কর শয়তান, একদম চুপ। ওই নোংরা মুখ বন্ধ কর। আমাকে ফাঁসিতে ঝোলাতে চাস? আচ্ছা, তাহলে এই সব ব্যাপার চলছিল। মিস্টার রাফায়েল আর মিস মার্পল নিজেদের মধ্যে আলোচনায় বসলেন। তাহলে আমাদের এস্থার টিম কেন্ডালের প্রেমে মজে ছিল। ভবিষ্যতে বিয়ের সম্ভাবনাও ছিল। টিম কেন্ডালের স্ত্রী মারা গেলে বলছেন? আমার ধারণার কথা বলছি শুনুন। মলি মারা যাবে এমন কোনো ধারণা এস্থার ওয়াল্টার্সের ছিল বলে মনে হয় না। মলির সঙ্গে অন্য একজনের প্রেম ঘটিত ব্যাপার রয়েছে এমন একটা ধারণা টিম এস্থারকে দিয়েছিল নিশ্চয়ই, আর সে তা বিশ্বাসও করেছিল। সেই লোক যে মলিকে অনুসরণ করে এখানে উপস্থিত হয়েছে, সম্ভবত এমন কথাও টিম বলেছিল। ফলে এস্থারের বিশ্বাস হয়েছিল ওদের মধ্যে বিবাহ বিচ্ছেদ অনিবার্য। এটা ওর কাছে সম্মানজনক হবে বলেই তার মনে হয়েছিল। বুঝতে পারছি সবই, কিন্তু দুর্বোধ্য ঠেকছে এই ব্যাপারটাতে যে টিম এস্থারের প্রতি আকৃষ্ট হলো কেন। এই কথা তো আপনার অজানা থাকার কথা নয়। না না, ধারণা একেবারেই যে করতে পারছি না তা নয়, তবু আপনার ব্যাখ্যাটা শুনতে চাই। আপনার তো বুদ্ধি অসাধারণ। আমি ব্যাখ্যা করলে তা করব কিছুটা কল্পনার আশ্রয় নিয়ে। যাই হোক, নিশ্চয়ই আপনার মনে আছে একবার আমি আপনাকে বলেছিলাম জ্যাকসন আপনার কাগজপত্র সুযোগ পেলেই ঘাঁটাঘাঁটি করে। হ্যাঁ, তবে আমি এ বিষয়ে সতর্ক ছিলাম। ওর কিছুই পাবার সম্ভাবনা ছিল না। আমার ধারণা আপনার উইলের ব্যাপারটা ও জানতে পেরেছিল। হ্যাঁ, তা সম্ভব। সুটকেসে উইলের একটা নকল রাখা ছিল, কিন্তু আপনি একবার ওদের কানে যায় এভাবেই আমাকে বলেছিলেন এস্থার ওয়াল্টার্সের জন্য আপনার উইলে কোনো ব্যবস্থা রাখেননি। এই বিষয়টা এস্থার আর জ্যাকসনকেও ও জানিয়ে রেখেছিল। এটা ঠিকই যে জ্যাকসনকে আপনি কিছুই দিয়ে যাননি, তবে এস্থারকে উইলের টাকা দিয়ে যাবার ব্যবস্থা করেছিলেন, যদিও এই বিষয়ে বিন্দু মাত্র আভাসও আপনি কাউকে দেননি, তাই কি? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আপনি এসব জানলেন কিভাবে? খুব বেশি বুদ্ধি খরচ করতে হয়নি। আপনি যেভাবে জোর দিয়ে বারবার কথাটা জানতে চেয়েছিলেন, তাতেই আসল ব্যাপারটা আমার জানা হয়ে যায়। কেউ মিথ্যা বললে নিজের অভিজ্ঞতা দিয়েই আমি তা বুঝতে পারি। সত্যি আপনি অসাধারণ মহিলা। আমি আমার উইলে এস্থারের জন্য 50,000 পাউন্ডের ব্যবস্থা করে রেখেছি। আমি মারা যাবার পরে জানতে পারলে নিশ্চয়ই অবাক হয়ে যেত। এবারে বুঝতে পারছি টিম কেন্ডাল উইলের কথাটা জানতে পেরেই লোভে পড়ে যায়। স্ত্রীকে বেশি মাত্রায় মাদক খাইয়ে বা অন্য কোনো উপায়ে শেষ করে 50,000 পাউন্ড আর সেই সঙ্গে এস্থারকে বিয়ে করার পরিকল্পনাও ছকে নিয়েছিল। হ্যাঁ, কোনো এক সময় টাকাটা হাতে এসে গেলে সম্ভবত তাকেও একইভাবে সরিয়ে দিত। আচ্ছা, কিন্তু ঠিক কিভাবে জানতে পারলো যে এস্থার 50,000 পাউন্ড পেতে চলেছে? জ্যাকসনের টিমকে সে কথা জানায়। ওদের দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে উঠেছিল। কোনোদিনও গল্পচ্ছলে সম্ভবত জ্যাকসন কোনো কিছু খেয়াল না করেই প্রকাশ করে ফেলেছিল এস্থার বেশ মোটা অঙ্কের টাকা পেতে চলেছে। আমার অনুমান নিজে সে এস্থারকে বিয়ে করার চেষ্টা করে থাকতে পারে, যদিও সে তখনও পর্যন্ত এস্থারের কাছ থেকে তেমন সাড়া পায়নি।
আপনার ব্যাখ্যায় কল্পনার আশ্রয় থাকলেও সবই সম্পূর্ণ যুক্তি। সব ব্যাপারই সুন্দরভাবে মিলে যাচ্ছে, এটা সত্যি। তবে আমি এতই মূর্খ ছিলাম যে ধূর্ত টিম ক্যান্ডেলের একটা মোক্ষম চাল একদম ধরতে পারিনি। গুজব রটাবার শিল্পটা বেশ ভালো রকমের রপ্ত ছিল টিমের। যা যা আমার কানে এসেছে তার অধিকাংশই মনে হয় তার রটনা করা। এমন একটা রটনা হয়েছিল যে মলি এক অনুপযুক্ত লোককে বিয়ে করতে জেদ ধরেছিল। তার পরিবারের লোকদের আপত্তির জন্যে সেই বিয়ে সম্ভব হয়নি। আমার ধারণা সেই অনুপযুক্ত লোকটি টিম স্বয়ং, যদিও আমার ধারণা তখন সে অন্য কোনো নাম ব্যবহার করেছিল। মলির বাড়ির লোকেদের জোরালো আপত্তির কথা শুনে টিম ক্যান্ডেল হয়তো তার কোনো গোপন অপরাধ সম্পর্কে শঙ্কিত হয়েছিল। তাই সে মলির বাড়ির লোকদের সঙ্গে আলাপ করতে চায়নি পর্যন্ত। তবে মলির সঙ্গে ঠিক করে সে একটা গোপন মতলব নিপুণভাবে কাজে লাগায় এবং উদ্দেশ্য সিদ্ধ করে। ওদের দুজনের কাছেই ব্যাপারটা খুব মজার হয়ে উঠেছিল। মলি বাড়ির লোকেদের কাছে এমন ভাব দেখাতে চেয়েছিল যে সে লোকটির জন্য পাগল। ঠিক সেই সময় জনৈক টিম ক্যান্ডেলের আবির্ভাব ঘটে। এই ক্ষেত্রে সে মলির আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের অনেকের নাম করে তাদের বিশ্বাস জন্মাতে সক্ষম হয়। তারাও তাকে আদর অভ্যর্থনা ত্রুটি করে না। আগের অযোগ্য লোকটির বদলে একজন যোগ্য লোক পাওয়া গেছে বলে তারা নিশ্চয়ই আনন্দিত হয়েছিল। মলি আর টিম এই ব্যাপারটা নিয়ে আড়ালে যে খুবই মজা করেছিল তা সহজেই অনুমান করা চলে। বিয়েটা দুজনেরই সুসম্পূর্ণ হয়েছিল, আর মলির টাকা দিয়েই টিম এই হোটেলটা আগের মালিকের কাছ থেকে কিনে নেয়। তারপর দুজনেই এখানে চলে আসে। টিম ক্যান্ডেল যথেষ্ট যোগ্য ও করিতকর্মা পুরুষ। মলির টাকা সে যথাসাধ্য তাড়াতাড়ি শেষ করে ফেলে, আর এমনই এক সময় তার পরিচয় ঘটে এস্থার ওয়াল্টার্সের সঙ্গে। সে নতুন করে আবার প্রচুর টাকার সম্ভাবনার ইশারা পেয়ে যায়। টিম ক্যান্ডেল বুঝতে পেরেছিল খুব বেশি দিন তাকে অপেক্ষা করতে হবে না। সময়টা সে দ্রুত প্রস্তুতির জন্য কাজে লাগালো। সে নানান রকম ছল চাতুরির আশ্রয় নিল। মলি মানসিক রোগগ্রস্ত এই কথাটা বিশ্বাস করাবার জন্য সে তার জাল কিভাবে বিস্তার করেছিল দেখুন। মানসিক বিপর্যয় সম্পর্কিত একটা বই সে হাতের কাছেই রেখে গিয়েছিল। তারপর মলি কিছু বুঝতে না পারে সেইভাবে তাকে মাদক আর ওষুধ প্রয়োগ করে চলেছিল, যাতে সে অনেক কিছু স্বপ্ন দেখে এবং উদ্ভট চিন্তা তার মাথায় আসে। এখানে এই ব্যাপারে আপনার জ্যাকসন বেশ বুদ্ধিমত্তার প্রমাণ রেখেছে। মলির কোনো কোনো উপসর্গ দেখে নিশ্চয়ই তার মনে খটকা লেগেছিল। সেসব মাদকের প্রতিক্রিয়া বলেই তার সন্দেহ হতে থাকে। এই সন্দেহ ভঞ্জনের জন্যই সেদিন সে মলির বাংলোয় ঢুকেছিল বাথরুমে রাখা প্রসাধনী পরীক্ষা করবে বলে। মলির মুখে মাখার ক্রিম পরীক্ষা করে দেখেও ছিল। প্রাচীনকালে ডাইনিরা মলমে বেলেডোনা মিশিয়ে দিলে একই ধরনের উপসর্গ দেখা যেত। এই বিষয়টা কোনোভাবে জ্যাকসনের মাথায় ঢুকে গিয়েছিল। মাঝে মাঝেই কিছু ভুলে যাওয়া, নানান রকম আতঙ্ককর স্বপ্ন, এসব থেকে মলি নিজেও বেশ ভয় পেয়ে গিয়েছিল। এইভাবে ক্রমে তার মধ্যে মানসিক রোগের সব রকম লক্ষণই দেখা দিতে শুরু করলে জ্যাকসনের সন্দেহ ঘনীভূত হয়
আমার মনে হয় মেজর প্যালগ্রেভের গল্প থেকেও জ্যাকসন এমন একটা ধারণা পেয়ে থাকতে পারে। মেজর সত্যি এক অদ্ভুত লোক ছিলেন বটে। নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছিলেন, সেই সঙ্গে প্রাণ হারালো বেচারি ভিক্টোরিয়া। মলিও তো প্রায় শেষ হবার মুখেই চলে গিয়েছিল। এসব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলেও তিনি একজন খুনিকে শনাক্ত করতে আমাদের সাহায্য করে গেছেন। মেজর প্যালগ্রেভের ওই কাঁচের চোখের কথা হঠাৎ আপনার মনে পড়ে গেল কি করে? আমার অবাক লাগছে অমন ধূর্ত টিম ক্যান্ডল ভুল করে লাকিকে খুন করলো কিভাবে। নিছক ভাগ্য বলতে হবে ব্যাপারটাকে। আমার মনে হয় সে নিশ্চিত হয়েছিল যে সকলকে নিঃসন্দেহ করতে পেরেছে যে মলি মানসিক রোগগ্রস্ত। একটা কাজ সমাধা হওয়ার পরই পরবর্তী কাজের দিকে হাত বাড়ায় সে। মলিকে যে মাদক জাতীয় ওষুধ খাইয়ে চলেছিল তাই খাওয়ানোর পর ওকে বলে ওরা দুজনে মিলে খুনের ব্যাপারে রহস্য ভেদ করবে। টি মলির সাহায্য চায় এবং বলে সকলে ঘুমিয়ে পড়লে খাড়ির কাছের একটা বিশেষ জায়গায় ওরা দুজনে দেখা করবে। টিম নিশ্চয়ই এমন আভাস দিয়েছিল যে সে জানে খুনি কে। চেষ্টা করলে তারা তাকে ফাঁদে ফেলতে পারবে। ওষুধ খাওয়ানোর ফলে মলি তার স্বাভাবিক বিবেচনা শক্তি হারিয়ে ফেলেছিল, তাই স্বামীর কথায় বাধ্য মেয়ের মতোই সে খাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। কিন্তু ওষুধটা এক্ষেত্রে সাপে বর হলো। মলির ঠিক যে সময় খাড়ির কাছে পৌঁছনোর কথা, গতি স্লথ হয়ে পড়ার দরুন সেই সময় সে পৌঁছতে পারে না, অনেক পিছিয়ে পড়েছিল। যথাসময়ে টিম নির্ধারিত স্থানে উপস্থিত হয়। সেখানে যাকে সে দেখতে পায় তাকে মলি বলেই ভেবে নেয়। তার মাথায় সোনালি চুল, গায়ে জড়ানো ছিল হালকা সবুজ শাল। টিম আর বিলম্ব করে না, মেয়েটির পেছন থেকে এসে আচমকা মুখে হাত চেপে ধরে আর সজোরে জলে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে চেপে ধরে রাখে। আমারও মনে হচ্ছে ঠিক এরকমটাই করেছিল সে। আচ্ছা, কিন্তু স্ত্রীকে শেষ করে দেবার আরো সহজ পথ তো হাতেই ছিল। বেশি মাত্রায় মাদক খাইয়ে দিলেই তো কাজটা হাসিল। হ্যাঁ, এই কাজটা অনেক সহজ ছিল, সন্দেহ নেই, কিন্তু এতে সন্দেহ জাগার সম্ভাবনা ছিল। সকলেই জেনে গিয়েছিল ডাক্তারের নির্দেশে মলির হাতের কাছ থেকে সমস্ত রকমের ওষুধ ও মাদক জাতীয় জিনিস সরিয়ে রাখা হয়েছিল। এ সত্ত্বেও যদি সে অতিরিক্ত মাত্রার কিছু ওষুধ পেয়ে যেত, তাহলে স্বভাবতই সন্দেহের দৃষ্টিটা পড়ত তার স্বামীর ওপরেই। কেননা টিম ছাড়া এটা করা আর কারো পক্ষে সম্ভব হতে পারত না। কিন্তু হতাশাগ্রস্ত মনের চাপে মলি যদি স্বামী যখন ঘুমন্ত অবস্থায় সেই সময় জলে ডুবে আত্মহত্যা করে, তাহলে কারোর মনেই এ সম্পর্কে কোনো প্রকার সন্দেহ জাগবে না। সকলেই একটা বিয়োগান্তক ঘটনা বলেই মেনে নেবে। তাকে জোর করে জলে ডুবিয়ে মারা হয়েছে এমন কথা কেউ বলবে না। একটু চুপ করে কি ভাবলেন মিস মার্পল, পরে বললেন, খুনিদের স্বভাবই অবশ্য এই রকম, অপরাধকে একটু অসাধারণ আর জটিল করে তুলবার পক্ষপাতী। তাহলে আপনি বলতে চাইছেন টিম আদৌ বুঝতে পারেনি যে অন্য মেয়েকে ভুল করে মেরে ফেলেছে? সে সুযোগই সে পায়নি। এমন ক্ষিপ্রতার সঙ্গে সে কাজটা করে যে মৃতের মুখটাও ভালো করে দেখার সুযোগ পায়নি।
তাছাড়া কাজ শেষ করেই সে দ্রুত স্থান ত্যাগ করে। 1 ঘন্টা পরে কয়েকজন সঙ্গী জুটিয়ে মলির অনুসন্ধানে বেরোয়। এইভাবে অতি নিপুণভাবে সে নিজেকে একজন বিহবল স্বামী বলে প্রতিপন্ন করে। কিন্তু একটা বিষয়ে খটকা লাগছে। বুঝতে পারছি না লাকি অত রাত্রে একা খাঁড়ির কাছে কি উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল। আমারও বিশ্বাস কারো জন্য অপেক্ষা করছিল। কে? এডওয়ার্ড হিলিংটন? না, সেদিকের আকর্ষণ কেটে গিয়েছিল। বরং এটা হওয়া সম্ভব লাকি জ্যাকসনের জন্য অপেক্ষা করছিল। জ্যাকসনের জন্য? বলেন কি? লাকির ওপরে দৃষ্টি ছিল আমার। জ্যাকসনের প্রতি তার অনুরাগসিক্ত দৃষ্টিক্ষেপ আমার চোখ এড়ায়নি। মিস্টার রাফায়েলের 2 চোখ নেচে উঠল। তিনি শীষ দিয়ে উঠলেন, পরে বললেন, জ্যাকসন একটা আস্ত হুলো। ওর অসম্ভব কাজ কিছুই নেই। তা ভুল মানুষকে খুন করেছে বলে টিম নিশ্চয়ই প্রচন্ডভাবে মুষড়ে পড়েছিল। ব্যাপারটা বুঝতে পেরে মুষড়ে পড়েছিল। মলি যখন সকলকে জানাতো সেই খাড়ির কাছে ওদের দেখা হওয়ার কথা ছিল, তখনই টিম ফাঁদে পড়ে যেত। তাছাড়া ইভলিন যেভাবে চাপাচাপি শুরু করেছিল, যদি মলিকে কোনো দক্ষ মনোরোগ চিকিৎসকের কাছে হাজির করা হয়, তাহলে এতদিন তার মানসিক অবস্থা নিয়ে যে গুজব সে ছড়িয়েছে সবই ফাঁস হয়ে যেত। কাজেই মলিকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলাই তার বাঁচার একমাত্র উপায়। এর ফলে পুরো ব্যাপারটা অন্যদিকে মোড় নিয়ে নিত। প্রত্যেকেই বিশ্বাস করত মলি লাকিকে জলে ডুবিয়ে খুন করেছে, আর পরে ব্যাপারটার গুরুত্ব উপলব্ধি করতে পেরে অনুশোচনায় নিজেকে শেষ করে দিয়েছে। যথার্থ। ঠিক সময়ে আপনি যদি নিয়তির মতো সেখানে উপস্থিত না হতেন, তাহলে আরেকটা খুনের ঘটনা আমাদের প্রত্যক্ষ করতে হতো, আর প্রকৃত অপরাধী নিশ্চিন্তে গা ঢাকা দেওয়ার সুযোগ পেয়ে যেত। কি তাই তো মিস মার্পল? নিয়তি ম্যাডাম, নিয়তি। আপনি ওরকম মাঝরাতে মাথায় গোলাপি পশম জড়িয়ে যখন আমাকে ডেকে তুললেন, তখন যদি নিজেকে দেখতে পেতেন, তাহলে আপনিও নিশ্চিত আমারই মতো নিজেকে নিয়তি বলেই শনাক্ত করতেন। এয়ারপোর্টে মিস মার্পলকে বিদায় জানাবার জন্য উপস্থিত হয়েছিলেন অনেকেই। মলি এসেছিল। সে ইতিমধ্যেই যথেষ্ট সাহসিকতার সঙ্গে আঘাতটা সামলে নিয়েছিল। মিস্টার রাফায়েল তার জন্য তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তার একজন প্রতিনিধির সহায়তায় মলি তার হোটেলের কাজ চালাচ্ছিল। মিস্টার রাফায়েল রাতারাতি ইংল্যান্ডে তার বার্তা পাঠিয়ে তার প্রতিনিধিকে আনিয়ে নিয়েছিলেন। মিস্টার রাফায়েল, ক্যানন আর প্রেসকাট এসেছিলেন। তাদের সঙ্গে অবশ্য এস্থার ওয়াল্টার্স ও জ্যাকসনও এসেছিল। প্লেনে ওঠার আগে পর্যন্ত সকলেই বারবার হাত নেড়ে, রুমাল নেড়ে শুভেচ্ছা জানিয়েছিল মিস মার্পলকে। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, শেষ সংকেত। গল্পের নাট্যরূপ অরিত্রা, মেজরের ভূমিকায় সোমজিৎ, মিস মার্পল অনন্যা, মলি অরিত্রা, টিমের চরিত্রে সৌমিক, ডক্টর গ্রাহাম ঋষি, এস্থার ঋষিতা, ভিক্টোরিয়া তেহনাজ, সঙ্গী ছেলে দীপমন্ত্র, ইন্সপেক্টর কিঞ্জল, জ্যাকসনের ভূমিকায় সৌমিক দাস, ক্যাসপিয়ারো ও মিস্টার রাফায়েলের ভূমিকায় আমি স্বর্ণাভ, লাকি স্বস্তিকা, ডাইসন শ্রীদীপ, এডওয়ার্ডের ভূমিকায় পিনাকি, ইভলিন মনীষা, ডক্টর রবার্টসন শুভঙ্কর, রাঁধুনির ভূমিকায় মানসী, মিস্টার ক্যানন আকাশ, মিস প্রেসকাট দিশা এবং ডেভেন্ট্রি সুমন। সমগ্র পর্ব পরিচালনা, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে।
আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।